এক মাস বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত নভেম্বরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে ফিরিয়ে নেওয়া হলেও এরপর তাকে আর কোনো চিকিৎসা দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি। গত রবিবার তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাকে কারাগারে দেখে আসার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা না দেওয়ায় খালেদা জিয়ার রোগগুলো মারাত্মক রূপ নিয়েছে এবং 3.5 মাস আগে যে অসুখ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই অসুখগুলো আরও বেড়েছে। কারাগারে যথাসময়ে চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষা না করে এবং পরিত্যক্ত কারাগারে রেখে স্বাস্থ্যের অবনতি ঘটানোর মাধ্যমে সরকার ৭৩ বছর বয়সী বিএনপি নেত্রীকে অকালে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি। তবে কারাবন্দী বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা যতটা না খারাপ তার চেয়ে বেশি একে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুর্নীতির 2 মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত বছরের 8ই ফেব্রুয়ারি থেকে কারাগারে থাকলেও দুর্নীতি, যানবাহনে আগুন দিয়ে মানুষ হত্যা, সহিংসতা, নাশকতা, রাষ্ট্রদ্রোহ, মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি এবং ভুয়া জন্মদিন পালনের অভিযোগে বিভিন্ন মামলায় হুইল চেয়ারে করে আদালতে যাচ্ছেন খালেদা জিয়া। এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম মেম্বার কাজী ফিরোজ রশিদ এমপি, দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান এবং খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। তিনজনকে স্বাগত জানাই আজকে রাজকাহনে। মাসুদ আহমেদ তালুকদার, আপনাকে দিয়ে শুরু করি। আসলে যে কথাটি বলার চেষ্টা করেছি আমি, যে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে আমরা আজকে বিতর্ক তৈরি করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যতটা না তার শরীরের অবস্থা খারাপ তার চেয়ে বেশি আপনারা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন। বিষয়টা কি ঠিক? এখন আপনাকে ধন্যবাদ। আমাদের কোনো কথা অরাজনৈতিক অথবা মানবিকভাবে বিবেচনা করেছেন বা গ্রহণ করেছেন বর্তমান সরকার দল অথবা সরকার দলীয় মাননীয় সাধারণ সম্পাদক, এরকম আর আমার একটা ঘটনাও মনে নেই, মনে পড়ে না। সুতরাং আমরা যাই বলি না কেন, বাস্তব যত সত্যই হোক না কেন, উনি ওনার স্বভাবসুলভ ভঙ্গিতে হিজ মাস্টার ভয়েস লাইক উনি বলে যাবেন। সুতরাং এটা আমরা আশ্চর্য হই না, কারণ ওনার বলার স্টাইলটাই এইরকম। আমি আপনাকে যে জিনিসটা বলি, 3.5 মাস আগে বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের নির্দেশে ভর্তি হওয়া বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় থেকে, মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা অসমাপ্ত রেখে নেওয়া হলো। তারপর থেকে তার যেমন রক্ত পরীক্ষা, নিয়মিত ব্লাড প্রেশার চেক, তার নিয়মিত থেরাপি যেগুলো দিতে হয় তার কোনোটাই দেয়নি এবং ক্যাটেগরিক্যালি বিএনপির মহাসচিব এই বিষয়গুলো তুলে অভিযোগগুলি উপস্থাপন করেছেন। তাহলে 73 বছরের একজন বয়স্ক নারী, তিনি 3 বারের প্রধানমন্ত্রী, তার চিকিৎসার ক্ষেত্রে যে নিয়মিত নিয়মগুলো প্রতিপালন করার কথা ছিল সেগুলো যখন করা হয়নি, তাহলে সাংঘাতিকভাবে অসুস্থ একজন মানুষের অসুস্থতা অসম্পূর্ণ চিকিৎসার পরে বেড়ে যাবে না কমে যাবে বলে এটা সাধারণ বিবেচনায় আমাদের কাছে কি মনে হয়? আপনি দেখেন আজকে কি হয়েছে, কি দুর্ভাগ্যজনক একটি বিষয়। আবার আমি শুকরিয়া আদায় করি এই কারণে, আজকে ম্যাডাম খালেদা জিয়াকে গ্যাটকো মামলায় আলিয়া মাদ্রাসার আদালতে উপস্থাপন করা হয়েছিল। ওনার পা দুটোকে যখন ওনাকে গাড়ি থেকে নামানো হয়, মনে হচ্ছে 2 ফ্রোজেন লেগস, এবং এটা উনি নিজে তার মতো করে স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারেন না দেখে তিনি গাড়ি থেকে পড়ে গেছেন। আমি ধন্যবাদ দেই কারা কর্তৃপক্ষের যে পুলিশ কনস্টেবল ছিল এবং মহিলা পুলিশের যারা ছিলেন, তারা সময়োচিতভাবে এটাকে সামলে নিতে পারার কারণে বড় রকম একটা বিপদ থেকে তিনি রক্ষা পেয়ে গেছেন এবং আমরাও বিব্রত অবস্থা হওয়া থেকে বেঁচে গেছি। এখন এই অবস্থা যেটা আমি দেখেছি, যে বিষয়টা কত অমানবিক বা অমানবিকতার কত চরমে, আর একটি রাজনৈতিক দলের নেতা সে তার দৈনন্দিন রুটিন জবের মতো যদি বলে যান অথবা অমানবিক দিকের এটাকে বিবেচনায় নিয়ে তিনি যদি পরিহাস করতে থাকেন, তার উত্তর দেওয়ার ভাষা আমার মধ্যে খুব একটা আসে না। আমি কিভাবে এটার উত্তর দেবো এটাও আমি বলি না। তবে আমরা আশ্চর্যজনক একটা প্রতিক্রিয়া আমাদের মধ্যে তৈরি হয়, আমরা বিব্রত হই, আমরা লজ্জিত হই। খুরশিদ আলম খান, আসলে এরকম কোনো বাইন্ডিংস আছে কিনা যে সাজাপ্রাপ্ত, উনি তো অবশ্যই সাজাপ্রাপ্ত, 10 বছরের জেল হয়েছে, এর মধ্যে সাজাপ্রাপ্ত আছেন, যদিও এই মামলায় তিনি জামিনেও নেই, জেলখানাতে আছেন, কিন্তু তিনি অসুস্থ মানুষ, সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, 73 বছর বয়স তার অনেকগুলো অসুখ আছে, আমরাও জানি, সবাই জানে। তার চিকিৎসার ব্যাপারে এই হেলাফেলা কেন? আমি জানি না আদালতের কোনো বাইন্ডিংস আছে কিনা। জি, আপনাকে ধন্যবাদ। দেখুন,
বেগম খালেদা জিয়ার এখন মানে আদালত মানে ইয়েতে কারাগারে দু ধরনের স্ট্যাটাস, একটা হলো কনভিক্ট প্রিজনার, একটা হলো আন্ডার ট্রায়াল প্রিজনার। ওনার দুটো মামলায় ওনার সাজা হয়েছে, একটা হাইকোর্ট ডিভিশন অ্যাফার্ম হয়ে অ্যানাউন্স হয়েছে জিয়া অরফানেজ, আর একটা হলো জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, যেটা ওনারা আপিল ফাইল করেছেন কিন্তু অ্যাডমিশনের জন্য এখনও আসেনি। এখন যদি ওনারা সেখানে বেইল চান, যদি বেইল হবে কিনা সেটা তো আদালতের ব্যাপার, তাহলে একটা আসবে। কিন্তু এই স্টেজে কনভিক্ট প্রিজনার অর আন্ডার ট্রায়াল প্রিজনার হিসেবে জেল কোর্টের বাইরে করার এখতিয়ার কারা কর্তৃপক্ষ বলুন কারোই কোনো ক্ষমতা নাই। সরকারের কোন মন্ত্রী কি বললো না বললো দ্যাট ইজ টোটালি ম্যাটেরিয়াল। কারণ হলো কারা জেল কোড অনুযায়ী ওনার ব্যবস্থা নিতে হবে, জেল কোডে সব প্রভিশন দেওয়া আছে এবং জেল কোডের বাইরে যাওয়ার ক্ষমতা কারা কর্তৃপক্ষ নেই। এবং ওনার যা যা গ্রিভান্স আমি যা আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে, ওনাকে টাইম টু টাইম চেক আপ করা হচ্ছে, দৈনন্দিন এটা রিপোর্ট যাচ্ছে। যদি কোনো কিছু হয় তার জন্য তো কারা কর্তৃপক্ষ দেখভালের জন্য আছে, কারণ উনি কারা বিধির আওতায় এখন উনি ইমোশনালি কথা বলে তো আপনার কোনো জিনিস কিছু করতে পারবেন না। আপনাকে যদি কনভিক্ট প্রিজনার হিসেবে যদি ওনার বেল সিক করতে হয়, উনি হাইকোর্ট ডিভিশন অ্যাপিলেট ডিভিশন আসতে পারে। আর আন্ডার ট্রায়াল প্রিজনার হিসেবে যেই মামলাগুলিতে উনি জামিনে নাই, যেমন আমাদের দুর্নীতি দমন কমিশনের গ্যাটকো মামলায় উনি জামিনে আছেন, বরপুকুরিয়া কোল মাইনে উনি জামিনে আছেন, নাইকো দুর্নীতি মামলায় জামিনে আছেন। আর দুটো মামলা আছে, সেটা হলো চ্যারিটেবল অ্যান্ড অরফানেজ, দুটোতে উনি কনভিক্টেড। তো ওনারা তো বেল সিক করছেন না, ওনারা বেলটা সিক করুক, উনি বেল সিক করে সেখানে কন্টেস্টেড হিয়ারিং হয়ে যদি আদালত ওনাকে বেল দেয় কিনা সেটা তো আমি এখন জানি না, সেটা মেরিটের উপর ডিপেন্ড করবে। কিন্তু ওনারা আমার মনে হচ্ছে ডিউ রেসপেক্ট মাসুদ ভাইয়ের কাছে, ওনারা ব্যাপারটাকে পলিটিক্যালি একটু রং দেওয়ার চেষ্টা করছেন। ফেস দ্য ট্রায়াল, ফেস দ্য কোর্ট, এই জিনিসটা তো করতে হবে। দেখুন যে চ্যারিটেবল ট্রাস্টের মামলা রায় হয়েছে কবে, ওনারা আপিলও ফাইল করেছে উইদিন টাইম, কিন্তু ওনারা এখনো অ্যাডমিশনের জন্য আনেননি। অ্যাডমিশনের জন্য যদি আনতেন, ওনারা বেল সিক করতে পারতেন, আমরা অপোজ করতাম, আদালত একটা রায় দিত, তখন ওনার একটা গ্রিভান্স হতো বা হতো না, একটা পর্যায়ে তো আসতো। উনি তো কোনো স্টেপ নিচ্ছে না, ওনারা একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন ওই উইথ রিগার্ড টু দ্য কন্ট্রোভার্সি অর রিভার্সিং দ্য কমেন্ট অফ আওয়ামী লীগ জেনারেল সেক্রেটারি বা আওয়ামী লীগের একজন নেতা। আমাদের কথা হলো উই আর নট কনসার্ন উইথ দ্য পলিটিক্যাল লিডারশিপ, উই আর নট কনসার্ন উইথ দ্য পলিটিক্যাল ভিক্টিমাইজেশন, উই আর কনসার্ন অনলি উইথ রিগার্ড টু দ্য কনভিকশন অ্যান্ড সেন্টেন্স অ্যান্ড আন্ডার ট্রায়াল কেসেস। এবং দুর্নীতি দমন কমিশন প্রসিকিউশন লঞ্চ করেছে, আইন ওনাকে সাজা দিয়েছে এবং সেটা আদালতের এখতিয়ার। আমাদের এখতিয়ার হলো আমাদের কেস কতটুকু প্রমাণ করতে পেরেছি। আপ টু হাইকোর্ট ডিভিশন জি অরফানেজ আমরা প্রমাণ করতে পেরেছি। এখন চ্যারিটেবল হাইকোর্টে আসবে, সে হাইকোর্টে অলরেডি আসছে, সেটা শুনানি হবে। কাজে আমার মনে হয় মাসুদ ভাই আমার চেয়ে অনেক ভালো জানেন, হয়তো উনি ওনার পলিটিক্যাল একটা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ওনাকে একটা কথা বলতে হবে, সেই জন্য উনি বলছে। আমার মনে হয় ওনার প্রপার রিমিটে লাইজ বিফোর দ্য কোর্ট কনসার্ন। জি, কাজী ফিরোজ রশিদ এমপি, আসলে যে কথাটি বলা হতো আমার আসলে বলছি যে এটি নিয়ে বিতর্ক হওয়ার কোনো কারণ আছে কিনা। 3.5 মাস ধরে তার নাকি রক্তই পরীক্ষা করা হয়নি, উনি একজন ডায়াবেটিক রোগী, তার ডায়াবেটিক পর্যন্ত পরীক্ষা করা হয়নি। এই হেলাফেলা কেন হবে, যেখানে আজকে মেডিকেল বোর্ড গত রবিবার তাকে দেখে এই অভিযোগগুলো করেছে বলে মির্জা ফখরুল দাবি করেছেন। ধন্যবাদ। ঠিক ওনার স্বাস্থ্যগত অবস্থা কি এটা আমরা ঠিক অতটা জানি না, যেটা পত্রপত্রিকা দেখি অথবা মির্জা ফখরুল সাহেব বা যেটা বলেন এইটুকুনি আমরা বুঝি। এবং তার পরিপ্রেক্ষিতে সরকার যে স্টেপটা নেয় এবং তাকে হাসপাতালে নিয়ে এসেছিল পরীক্ষা নিরীক্ষা করে, নিশ্চয়ই ডাক্তার যদি ওই ধরনের খুব বেশি তাকে করতো, মনে করতো যে সাংঘাতিকভাবে উনি রোগাক্রান্ত, কোন রিস্ক আছে, তাহলে নিশ্চয়ই হাসপাতাল থেকে ডাক্তার এই অবস্থায় ছাড়তো না। কারণ উনি তো এখন সরকারের কাজ জিম্মে আছে, সরকারের নিজস্ব একটি আছে, দায়িত্ববোধ আছে, জেল কর্তৃপক্ষ এটা দায়িত্ব এড়াতে পারে না। আমি বলতে চাই অন্য জায়গা যে আসলে আমাদের দেশের প্রবলেম হচ্ছে এগুলো তো পলিটিক্যাল মামলা। যত কথা আমরা বলি, গণতন্ত্রের মূল জায়গা হচ্ছে, পুরুষার্থ হচ্ছে ধৈর্য, সহনশীলতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকা। আমাদের রাজনীতিবিদদের মধ্যে এটা যথেষ্ট অভাব। এই অভাবটা আজকে নেই, পূর্ব থেকে আমরা দীর্ঘদিন যাবৎ এই অভাব হতে হতে একটা পর্যায়ে গেছে, যার জন্য আজকে এই সমস্ত ঘটনা ঘটনা সব হচ্ছে আমাদের পর্যায়ে। আপনার মনে আছে যে এরশাদ সাহেব যখন কারাগারে ছিলেন, উনি কিন্তু কারাগার থেকে নির্বাচন করে 5টি আসন জয়লাভ করেছিলেন। তারপরে উনি ওত নিলেন, কিন্তু ওনাকে একদিনও সংসদে আসতে দেওয়া হল না।
ভালো কথা। আমরা বললাম যে বেল দেন, দিল না। ওনার কারাগারে বসে জন্ডিস ছিল, মারাত্মক জন্ডিস, বোধহয় 18 বিলিয়ন হয়ে গেছিল। আমরা বাইরে হাঙ্গার স্ট্রাইক মতো করলাম, বেল দিল না, এবং বাইরের কোনো হাসপাতালে ওনাকে আসতে দেওয়া হলো না। আমি তখন বলেছিলাম যে দেখেন, এই ধরনের রাজনৈতিক জিজ্ঞাসা যদি করা হয়, আজকে আমাকে করলেন, কালকে কিন্তু এইটার পরিণতি আমাদের সকলকে ভোগ করতে হবে। আমরা কিন্তু পর্যায়ক্রমে এখন সেইটাই দেখতেছি। যে যত কথা বলুক, যদি রাজনীতিতে সহিংসতা না থাকতো, রাজনীতিতে একটা ভালো অবস্থান থাকতো, কে সরকারি দল কে বিরোধী দল সন্দেহ কথা, তাহলে কিন্তু আজকে এই পর্যায়ে কেউ পৌঁছতো না। আমি আরেকটু পেছনে যাই। মাসুদ সব আছেন, উনি বিএনপির একজন শীর্ষ নেতা, নিশ্চয়ই বলবেন। এক্সিট গ্রেনেড হামলা একদমই মানে এটা আমাদের কাছে খুব আশ্চর্য লেগেছে যে একটি রাজনৈতিক দল তার মতামত প্রকাশ করে সভা সমাবেশ করবে, তাই পুলিশ দিয়ে ভাঙা যায়, আধুনিক মারা যায়, অনেক কিছু করা যায় যদি ইচ্ছা থাকে যে আমরা করতে দেবো না, পারমিশন দেবো না, তো কী করবে। কিন্তু পারমিশন দেওয়ার পরে যে ঘটনাটা ঘটেছিল, এটি ইতিহাসের একটা জঘন্যতম হত্যাকাণ্ড। সেখানে 23 জন লোক মারা গেছে। আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের স্ত্রী আইবুর রহমান সাহেব সবার শ্রদ্ধার পাত্র উনি আমাদের। ওইখানে আপনারা দেখছেন লাইভ শুটে যে কীভাবে তাকে জীবন দিতে হয়েছে। এইটা রাজনীতির কোনো চ্যাপ্টারে পড়ে না। এই সেদিন থেকে কিন্তু দুইটি দলের মধ্যে এত বড় ফারাক হয়ে গেছে। আমরা তখন বলছি যে যতই আপনারা আমাদের মধ্যে ঐক্যবদ্ধভাবে কিন্তু আমাদের মধ্যে লড়ছে, এই বিএনপি, এই আওয়ামী লীগ, জামাত, মুসলিম লীগ, সর্বহারা, বাস্তুহারা, ডানপন্থী, চরমপন্থী, দক্ষিণপন্থী সব একসাথে আমাদের মধ্যে লড়ছে। এটা গণতন্ত্রের সৌন্দর্য, সব একসাথে লড়বে একটা সরকারের বিরুদ্ধে। আমাদের পতন ঘটছে। তারপরে তো আমরা চিন্তা করেছিলাম যে দেশটা ভালোভাবে চলবে, গণতন্ত্রের পথে আসবে, গণতন্ত্রের সুবাতাস বইবে। কিন্তু সেখান থেকে আমরা খুব হোঁচট খাই যে তাহলে আমাদেরকে সরিয়ে দিলেন, একটা ভালো সুন্দর দিনের আশায় প্রত্যাশায় আমরা সবাই রইলাম, কিন্তু সেখান থেকে কিন্তু এখন অনেক দূরে আমরা চলে এসেছি। সেই জন্য আমি বলবো যে সবাইকে কিন্তু এখন খুব ধৈর্য এবং সহনশীলতার সাথে এইগুলোকে দেখা উচিত। এবং একটি কথা মনে রাখা উচিত, ক্ষমতা তো চিরস্থায়ী না, কারোর জন্যই না। আমরাও থাকতে পারি নাই, অন্য থাকতে পারি নাই, এখন যারা আছে তারা চিরদিন থাকবে না। ক্ষমতা তো এটা নিয়মই হচ্ছে, রদ বদল হবে একদিন, হয়তো আগামী ইলেকশনে নাহলে পরের ইলেকশনে হতে হবে। তো তখন কি হবে? তো সেই জন্য আমরা বলি যে এখন থেকে সবাইকে সম্মান করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এবং একটি জায়গায় পৌঁছতে হবে যেখানে আমরা সকলের প্রতি সকলে একটি সহনশীলতা দেখাবো এবং শ্রদ্ধাশীল হতে হবে। রাজনীতিবিদদের মধ্যে রাজনীতিবিদদের শ্রদ্ধা নেই এখন কার প্রতি, এবং সেটা নাই দেখে কিন্তু এখন জনগণের আগে রাজনীতিবিদদের যে শ্রদ্ধাটা ছিল সেটা কিন্তু নেই। খুরশিদ আলম সব দুদকের আইনজীবী। আমরা যদি বলি যে আমরা 10 জন ভালো লোক চাই, মানে ভালো লোক বলতে এটা বুঝবো যার মধ্যে কোনো মামলা মোকদ্দমা কিছু হয় নাই। আপনি বাইতুল মোকাররমে ইমাম সাহেব স্যার আজ পর্যন্ত কাউকে আপনি আর পাবেন না। এই দেশে 10 জন লোকরা আজকে রাত্রে আমরা সরকারে বসাবো, তাহলে বাইতুল মোকাররমের পেশ ইমাম, আল্লাহ শফি সাহেবের মধ্যে তো মামলা হচ্ছিল, আর এরকম ঘুরতে হবে 10 জন লোকে আনা। কোনো রাজনীতিবিদদের পাবেন না, কারণ এই দেশে যে যখন ক্ষমতা আসে আরেকটি দলকে যত রকম মামলা আছে নিগ্রহ করা হয়, বিকৃত হতে হয়। এইভাবে করতে করতে আমরা কিন্তু সবাই স্পটেড হয়ে গেছি। সেজন্য এটা কি বলবো, আর এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে একজন সাবেক প্রধানমন্ত্রী উনি কারাগারে থাকবেন, উনি অসুস্থ, এটা সেটা আমাদের শুনতে হচ্ছে আজকে। কিন্তু এই জন্য দায়ী কে? দায়ী আমরা সবাই, আমাদের সবাই দায়ী। এই দায়িত্ব নিয়েই আমি কথা বলতেছি। আমাদের সবাইকেই দায়িত্ব নিতে হবে এবং বুঝতে হবে যে আমরা যদি সঠিক পথে গণতন্ত্রকে এগিয়ে নিতে পারতাম তাহলে এরকম ঘটনা দেখতে হতো না। জি, মাসুদ আহমেদ তালুকদার, আমি একটা বিরতি নিয়ে এসে আপনার কাছ থেকে জানতে চাইবো, উনি জানতে চাই আগে থেকেই, পরে আপনি উত্তরটা দেবেন, যে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বলা হয়, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ করা হয় যে মুক্তির ব্যাপারে আপনাদের তেমন কোনো উদ্যোগ নেই, আছে শুধু রাজনৈতিক রং দেয়া। আসলে বিষয়টা কি? এই প্রশ্নের উত্তর নেব একটা ছোট্ট বিরতির পর। দর্শক আমাদের সঙ্গে থাকবেন। আবারও স্বাগত রাজকাহনে। মাসুদ আহমেদ তালুকদার, আমি যেটি আসলে বিরতি যাবার আগে প্রশ্ন তুলেছিলাম, একই কথা খুরশিদ আলম খানও বলেছেন। আমি মুক্তির কথাটা বলার আগে দুই একটা কথার ওনার আমাকে উত্তর দিতেই হবে। দেখুন, কারো সাজা হওয়ার সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসার কোনো সম্পর্ক নেই। এটা নিতান্তই একজন মানুষের অধিকার। তবে কারারুদ্ধ যারা, তাদের প্রতিকারের বিধানটা কারা
মানে জেল বিধান কোড অনুযায়ী। অনুসারে করতে হয়। যেমন দেখেন, আমরা যখন দেখলাম যে কারা কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে চিকিৎসায় অনীহা করছে, দেখাচ্ছে, আমরা কিন্তু উচ্চ আদালতে গেলাম এবং হাইকোর্টের নির্দেশে কিন্তু বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে ভর্তি করতে হয়েছে। এবং শুধু তাই না, তাকে আবার অসমাপ্ত চিকিৎসায় রেখে যখন জেলখানায় নিয়ে যাওয়া হয় তখন কিন্তু হাইকোর্টকে কমপ্লাই না করে নেওয়া হয়েছে। উই হ্যাভ টেকেন দিস ম্যাটার টু দি নোটিস অফ দি হায়ার ফোরাম, আই মিন ইন দি হাইকোর্ট। এখন দেখেন আরেকটা কথা ইনি খুব বলেছে, খালেদা জিয়ার এখন দুই ধরনের, একই মানুষ দুই রকম জেলখানায় আছেন। একটা হলো উনি সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে আছেন জনাব খুরশিদ আলমের বক্তব্য অনুসারে, আর হলো অন্য মামলায় কাস্টডিতে আছে আন্ডার ট্রায়াল কেসে। এখন বেগম খালেদা জিয়ার 4টা অসুস্থতা আছে। আমাদের খুরশিদ আলম সাহেবের কথা যদি ওইভাবে বিবেচনায় নিতে হয় তাহলে আমার মনে হয় ডাক্তাররা বা মেডিকেল বোর্ডে এসে বলবে যে আপনার পায়ের যে অসুবিধা এইটার জন্য আপনার যেটা সাজা হইতে সেই অনুসারে আপনার চিকিৎসা দেবো, নাকি যেটাই আপনি এখন বিচারাধীন আছে এটাই চিকিৎসা দেবো। এটা নিতান্তই মানে রসিকতার মতো কথা হয়ে আমি খুরশিদ আলম ভাইয়ের কাছে আমি এই ধরনের কথা আমি আশা করিনি। ওই মুন্নাভাই এমবিবিএস আমি একটা সিনেমা দেখলাম, আমরা বোধহয় অনেকেই দেখেছি, ওখানে সঞ্জয় দত্ত বলেছিলেন যে একটা লোক অসুস্থ হয়ে হাসপাতালে আসার পরে তাকে তার আগে চিকিৎসা ফর্ম হবে ভর্তি নাকি করতে ফর্ম হবে। ভর্তি করতে হবে? এখন ফর্ম ভর্তি করতে করতে অনেকে মারা যায়। এখন বিষয়টা হলো কোনখানে, আপনি দেখেন গতকালকে দলের মহাসচিব বলেছে, গত রবিবার ডাক্তাররা গিয়ে বলেছে, দে হ্যাভ মেড পাবলিক স্টেটমেন্ট। আজকে পর্যন্ত জেল কর্তৃপক্ষ এইটাকে কন্ট্রোভার্ট করে একটা স্টেটমেন্ট দেয় নাই। পলিটিক্যাল পার্টি কি বক্তব্য দিচ্ছে সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় না, কিন্তু কনসার্ন অথরিটিজ যারা, তারা এটাকে কন্ট্রোভার্ট করে নাই, তারা সাইলেন্ট। আমরা কি বিবেচনা বা তাদের এই সাইলেন্সটা কি প্রমাণ করে না যে যেটা ডক্টরস বা বিএনপির মহাসচিব যে কথাটা বলেছে সেটাই সঠিক? তারপর আপনি একটা দেখেন, এখন আমাদের দেশের আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনিও একসময় জেলে ছিলেন। তো জেলে গেলেই জেলের কোর্ট তার উপরে প্রযোজ্য, সাজাপ্রাপ্ত অথবা বিচারাধীন বিষয়টা সঠিক না। বিষয়টা হলো জেলে আসে, সুতরাং জেল কোর্ট তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আপনি দেখেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী যখন ১/১১ সরকারের সময় বেগম খালেদা জিয়া এবং তাকে জেলখানায় নিয়ে যায়, তখন তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের বাইরে অন্য অন্য হাসপাতালে, ইভেন প্রাইভেট ডাক্তারের চিকিৎসা কেন্দ্রেও তার চিকিৎসা হয়েছে। ডক্টর প্রাণ গোপাল, তারপর ওনার একজন অ্যাডভাইজার ছিলেন ডক্টর কি যেন আমি নাম, আব্দুল মালেক, হ্যাঁ ডক্টর মুদাসের, প্রাণ গোপাল মুদাসের, এদের এখানে তার চিকিৎসা হয়েছে। এটা কোন আইনে হয়েছে? আর আমাদের বক্তব্য হলো যদি জেল কর্তৃপক্ষ উদাসীনই না হতেন তাহলে আমরা হাইকোর্টে কেন গেলাম? আর হাইকোর্টে গেলাম পড়ি, এখন হাইকোর্টের ভিতরে কি খুরশিদ সাহেব আমার সাথে, ফিরোজ স্যারও আমার সিনিয়র লয়ার কলিগ, উনিও আমার সাথে একমত হবেন, হোয়াট এভার ডিসিশন টেকেন বাই দি হায়ার ফোরাম অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন দ্যাট বাইন্ডস দি সাবঅর্ডিনেট কোর্টস। এবং আপনি দেখেন, আমি ইট ইজ মি হু হ্যাজ ফাইল দি অ্যাপ্লিকেশন, আমি দরখাস্ত দিয়েছি বেগম খালেদা জিয়ার পক্ষে আদালতে, আমি শুনানি করেছি এবং আমি বলেছি যে উনি আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে মাসুদ আমি অসুস্থ। আর আমার এই আবেদন যদি বেআইনি হতো তাহলে এখন যে বিচারিক আদালত তিনি যে আদেশ দিলেন যে খালেদা জিয়াকে পরীক্ষা করার জন্য এবং একটা প্রাইভেট মেডিকেল বোর্ড তাকে গিয়ে পরীক্ষা করে আসলেন, তাহলে জেল কোর্ট যদি এটাকে প্রিভেন্ট করে, হাউ দি অথরিটি হ্যাজ অ্যালাউড? বিকজ দেয়ার ওয়াজ অ্যান অথরিটি, যে কোর্ট তাকে আদেশ দিয়েছে, সুতরাং জেল কোর্ট এখানে আর এটাকে ওভার পাওয়ার করে না। এখন বিষয়টা হলো আমাদের রাজনীতির মুক্তির ব্যাপারে যে কথাটা বলেছেন, দেখেন মুক্তির ব্যাপারটা কি? খালেদা জিয়া বা খালেদা জিয়া কেন, যারাই জেলে থেকেছেন তাদেরকে মুক্তির একটাই উপায় থাকে, সে রাজনৈতিক বা অরাজনৈতিক নেতা হোক, আইন আদালতের মাধ্যমে। যদি আইনই না থাকে, আইন যদি নিয়ন্ত্রিত হয় বা নিম্ন আদালতের বিচার যদি নিয়ন্ত্রিত বিচার হয়, যেমন ফিরোজ রশিদ স্যারের কাছে আমি কৃতজ্ঞ যে উনি শুরুতেই বলেছেন বেগম খালেদা জিয়ার মামলা রাজনৈতিক মামলা। এটা বলতে গিয়ে এনার অনেক দুঃখের কথাও তিনি বলেছেন যে উনি হোসেন মোহাম্মদের এরশাদের কথা তুলে নিয়ে আসছেন। দেখুন আরো একটা কথা তিনি বলেছেন ২১শে আগস্টের, দেখেন ২১শে আগস্টের ঘটনা, এই আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন বা এদেরকে বাদ দিয়ে বলেন, দেশের কোন বিবেকমান মানুষ এটাকে গ্রহণ করতে পারে না, তাহলে মানুষের মধ্যে আর মনুষ্যত্ব থাকে না। আর এটা যখনই আমরা বারবার তুলে আনি তখনই হয় কি, আমরা যারা সাধারণ স্বাভাবিক চিন্তাধারার মানুষ, আমাদেরকে চিন্তা বুদ্ধিকে আহত করা হয়, আমরা কষ্ট পাই। কে এটার জন্য দায়ী, এই বিষয়গুলো কিন্তু আজও নিশ্চিত হতে পারলাম না আমরা। এখন এটাকে রাজনৈতিক, এবং আপনি দেখেন খুরশিদ ভাই বলেছে বেগম খালেদা জিয়ার ২টি মামলা আমরা প্রমাণ করেছি। এখন আমাদের দেশে প্রমাণ করলে কি হয়? যদি মামলা প্রমাণ করতে না পারে তাহলে বিচারকদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে হয়, আর যদি প্রমাণ করতে পারেন তাহলে অনেক প্রমোশন দেওয়া হয়। এখন খুরশিদ আলম ভাইয়ের প্রমাণ করাটা আমার কাছে ওরকমই মনে হচ্ছে, আমি আর বেশি আর ডিটেইলস করবো না। সুতরাং আমার এই শেষ কথাটা আমি এইভাবে বলবো, মুক্তির ব্যাপারটা হলেই
একজন রাজনৈতিক নেতার মুক্তির উপায় দুইটা। একটা হলো যেহেতু ফলস প্রসিকিউশন হয়েছে, তার ফলস মামলায় তাকে ট্রায়াল করা হয়েছে, সেই জন্য একটা রাজনৈতিক, এখন রাজনৈতিক করতে গিয়ে রাজনীতি করার যে পরিবেশ, আমি জানি ফিরোজ রশিদ স্যার আমার সাথে একমত হবেন, রাজনীতি করার পরিবেশ এটা হোসেন মোহাম্মদ এরশাদের আমলেও ছিল, বিএনপি শাসন আমলেও ছিল, কিন্তু আজ টোটালটা সেটার উদ্যোগ। সেই জন্য বিষয়টা আমি এইভাবে শেষ করে দিচ্ছি, আমার কথাটা, যে রাজনীতি যদি মুক্ত রাজনীতি করার পরিবেশ থাকতো তাহলে রাজনৈতিক আন্দোলন করা যেত। প্রজাতন্ত্রের যারা আমাদেরকে রাজনীতিবিদদের বা সাধারণ মানুষকে প্রোটেকশন দেওয়ার কথা, তারা যদি প্রোটেকশন দিতে পারতেন, আমরা রাজনৈতিক কার্যক্রম করতে পারতাম। আর একটা হলো আইনের মাধ্যমে, আইনকে যদি সরকার নিয়ন্ত্রণ না করে, তাহলে আমি নিশ্চিত যে খালেদা জিয়াকে জেল থেকে বাইর করা 15 দিনের ব্যাপার মাত্র। জি, খুরশিদ আলম খান, আসলে ধন্যবাদ। হ্যাঁ, মাসুদ ভাই তো অনেক কথা বললেন। আমি খালেদা জিয়ার আন্ডার ট্রায়াল প্রিজনার বা কনভিক্ট প্রিজনার নিয়ে রসিকতা করিনি। এটা যেটা জেল কোড অনুযায়ী টার্গেটেড স্ট্যাটাস, আমি সেটাই বলেছি। আর আমাদের দেশে আমাদের একটা কালচার হয়ে গেছে, একটা পলিটিক্যাল লিডার যদি কোনো দুর্নীতির মামলায় ধরেন আপনার ইমপ্লিকেট হয়ে যায়, একটা পলিটিক্যাল স্মেল দেয়া, এটা আমাদের উপমহাদেশে একটা ক্যারেক্টার। আপনার রাজীব গান্ধীর মামলাও তাই হয়েছে, ইন্দিরা গান্ধীর মামলাও তাই হয়েছে, জুলফিকার আলী ভুট্টোর মামলাও তাই হয়েছে, ইভেন কি আমাদের ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধুর মামলাও এই ধরনের অনেক কিছু আলোচনা সমালোচনা করা হয়েছিল। ইভেন কি আপনি জয় ললিতা সর্বশেষ যেটা লেটেস্ট এক্সাম্পল উপমহাদেশের, ওনার ট্রায়াল করে ওনাকে সাজা দিল, 19 বছর লাগছে ট্রায়াল কমপ্লিট হতে, এবং একটা রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে গেলেন, হাইকোর্ট ডিভিশন অ্যাকুইটাল করে দিল। ইনফরমেন্ট যিনি ছিলেন উনি বললো হাইকোর্টের জাজমেন্টটা মকারি, তারপর সুপ্রিম কোর্ট করলো, হ্যাঁ আপনার অ্যান্টি কারাপশন ব্যুরো বিফোর দ্য সুপ্রিম কোর্ট, জয় ললিতা মারা গেল, বললো অ্যাভেট হয়ে যাবে, সুপ্রিম কোর্ট বললো এটা অ্যাভেট হবে না, অ্যাপিল শুনানি হবে অন মেরিট, মেরিটে ট্রায়াল করে জাজমেন্ট রেস্টোর হয়ে গেল। আজকে শশীকলা স্টিল ইন কাস্টাডি। তো কাজেই আমাদের একটা কালচার, একটা সমালোচনা করার আমাদের অভ্যাস হয়ে গেছে। পলিটিক্যাল লিডারশিপ যদি দুর্নীতির মামলায় ইমপ্লিকেট হয়, এটা পলিটিক্যাল স্মেল দেওয়া, এটাতে আমরা আশ্চর্যজনিত কিছু হয় নাই। আপনার মাসুদ ভাইরা দেখেন, জিয়া অরফানেজ ট্রাস্টের 32টা পিডব্লিউ ছিল সাক্ষী, প্রত্যেকটাকে ক্রস করেছে, প্রত্যেকটা সাক্ষী ইলাবরেট ক্রস, এবং প্রত্যেকটা অর্ডার, ইচ অ্যান্ড এভরি অর্ডার, জিয়া অরফানেজ আর জিয়া চ্যারিটেবলে আমার মনে হয় যদি ভুল না হয় 80 বারের উপরে তারা হাইকোর্টে এসেছেন, বিভিন্ন ট্রান্সফার, গ্যাজেট নোটিফিকেশন, রিকলিং, আইওর চেঞ্জ, আইওর জবানবন্দি, সব কিছু চ্যালেঞ্জ করেছেন, করার পরে এখানে বিচারের পরিবর্তন পর্যন্ত, হ্যাঁ একদম সবকিছুই আসছেন। এখন আমি মাসুদ ভাইকে শুধু একটা প্রশ্ন করব, মাসুদ ভাই তো ল অ্যাবাইডিং সিটিজেন, লয়ার, খুব রেপুটেড লয়ার। মাসুদ ভাই, আপনি জিয়া চ্যারিটেবলের মামলা দাখিল করে অ্যাডমিশন করছেন না কেন? কেন এইখানে আপনারা আর্গুমেন্ট করছেন টকশোতে যে কোন পলিটিক্যাল পার্টি কি বললো না বললো? আপনারা করুন না, আপনারা ফাইট করুন, আপনারা ফাইট করতে থাকেন, আমরা ফাইট করতে থাকি। আমাদের দায়িত্বটা কি? আমাদের কাজ হলো প্রসিকিউশন লঞ্চ করেছি, প্রসিকিউশনে তথ্য প্রমাণের ভিত্তিতে আমাদের মামলা প্রমাণ করার দায়িত্ব। সাজা তো আমি দিতে পারবো না, আইন ওনাকে সাজা দিয়েছে, আইন ওনাকে সাজা দিয়েছে, কাজে আইনের মাধ্যমে উনি বেরিয়ে আসতে হবে। এখন কোন ভদ্রলোক কি বললো না হলো সেটাই ম্যাটেরিয়াল। আর যদি পলিটিক্যাল পার্সোনালিটি যদি হয়, ওনার বিরুদ্ধে যদি আমি কোনো প্রসিডিং করতে না পারি, তাহলে তো আইন করে দেন, দুর্নীতি দমন কমিশন ওখানে এক্সক্লুড করে দেন, পলিটিশিয়ানদের জন্য এই আইনটা অ্যাপ্লিকেবল হবে না। শুনেন, শুধু বেগম খালেদা জিয়া প্রথম তো না, এর আগে একজন প্রধানমন্ত্রীর সাজা হয়েছে, আপনার কাজী জাফর আহমদ সাহেব, ওনার খুলনার একটা দুর্নীতি মামলা 10 বছরের সাজা হয়েছে, উনি আপিল করে হাইকোর্টে বেল নিয়েছেন, উনি পেপার বুক করেননি। আমরা নিজেরা দুর্নীতি দমন কমিশনের থেকে পেপার বুক করে রেডি করেছি, ইন দি মিন টাইম উনি মারা গেলেন, তা আপিলটা অ্যাভেট হয়ে গেল। অ্যাভেট হওয়ার পরে আমরা ওনার ফাইনটা রিয়ালাইজেশনের জন্য কোর্টের কাছে একটা দরখাস্ত দিলাম, 431 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, যেহেতু উনি অ্যাভেট হয়ে গেছে, ওনার ফাইনটা রিয়ালাইজ হোক, প্রায় 10 লাখ টাকার মতো ওনার ফাইন ছিল, সেখানে এসে আপত্তি দিল, তারপরে কোর্ট অর্ডার দিল, ঠিক আছে এটা অ্যাভেট হয়ে গেছে, ওনার ফাইনটা রিয়ালাইজ করা হোক। দিস ইজ দ্য সিনারিও। কারণ আমরা তো করতে পারছি না, আমরা করতে গেলে, আপনি তো এক্সাম্পল দিলাম, এটা আমাদের দেশে না, পুরো উপমহাদেশের সমস্যা। জয়ললিতার ট্রায়াল করতে 19 বছর লাগছে। ইভেন কি তামিল ভাষায় যখন এভিডেন্স রেকর্ড করলো, জয়ললিতার লয়ার প্লি নিল, তামিল ভাষা আমরা বুঝি না, এটা এই তামিল মানে ইংরেজিতে এভিডেন্স রেকর্ড করলো, তখন বললো আমার ক্লায়েন্ট ইংরেজি ভাষা বোঝে না, এটাকে তামিল ভাষায় আমাকে রিকল করতে হবে। এটা নিয়ে ওনারা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল, সুপ্রিম কোর্ট বললো যতগুলি ইংরেজিতে আপনার এভিডেন্স রেকর্ড হয়েছে সবগুলো তামিল ভাষায় কনভার্ট করেন। সে কনভার্ট করলো, কনভার্ট করে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের মতো একটা সুপ্রিম কোর্ট, যার ইন্টিগ্রিটি ডিগনিটি নিয়ে প্রশ্ন ওঠাও অবান্তর আমাদের এই উপমহাদেশে, পুরো বিশ্বে, তারা ওই জয়ললিতার ট্রায়াল করে জাজমেন্ট অ্যাফার্ম করলো। শশীকলা কাস্টডিতে এখনো তো পলিটিক্যাল স্মেল আমরা পাচ্ছি, তাহলে কি আপনি বলতে পারেন ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের জাজমেন্টটা রং? 3000 আপনার এক্সিবিট ছিল, কাজে আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে, ইটস এ পলিটিক্যাল ভিক্টিমাইজেশন। আসলে পলিটিক্যালি এরকম রং দেওয়ার চেষ্টা তো হবে, তাই বলে কি পলিটিক্যাল লিডাররা দুর্নীতি করেননি বলে দাবি করা হবে বা প্রমাণ করার চেষ্টা করা হবে?
রাজনীতিবিদরা যখন এসে থাকে, ক্ষমতা থাকে, তখন কয়টা মামলা আপনারা দিতে পারেন না। যখন ক্ষমতা যায় তখন মামলা দেন, বিকজ আমরা মামলা দেওয়াই। এইটাগুলি লাভ নাই। এই রাজনীতিবিদদের বিরুদ্ধে যত সহজে মামলা দেওয়া যায়, ব্যবসায়ীদের বিরুদ্ধে অত সহজে মামলা দেওয়া যায় না। যে ব্যাংক খালি হয়ে গেছে টোটালি, ব্যাংকে নাই কিছু। আমি শেয়ার মার্কেট ব্যবসা করি, ফান্ডামেন্টাল দেখে আমরা কেনা বেচা করি, ব্যাংকে কিছু নাই। কয়টা মামলা আপনার ব্যাংকে হয়েছে? আপনার ব্যাংকে অন্তত 1000 মামলা হইতে পারতো। যেভাবে ব্যাংকের টাকা কাদের টাকা? পাবলিক মানি। পাবলিক মানি নেওয়ার কোনো উপায় আছে? কয়টা কয় হাজার মামলা জানতে চাই। আমার কাছে আজকে যে আছে যে প্রত্যেকটা জায়গা থেকে 10 টাকা 20 টাকা কেটে দিচ্ছে। আপনার যদি আপনার থেকে দেখবেন অ্যাকাউন্ট থেকে একটু পর আসবে সার্ভিস চার্জ কেটে নিচ্ছে। তো তাদের কি আছে? সার্ভিস চার্জ কাটা প্রতি মুহূর্তে কাটতেছে। আর 10 টাকা 20 টাকা 50 টাকা শত টাকা তাদের জমা হয়। এই টাকাটা তারা কি করে? বাংলাদেশ ব্যাংকের আওতায় থাকে না। এই টাকাটা তারা সমস্ত ব্যাংক আলাদা ভাঙা ব্যাংকে ওইটা এই সমস্ত করতেছে। টোটালটা লুটপাট হচ্ছে ব্যাংকে। একটি ফ্যামিলি থেকে 4 জন 12 বছর থাকবে। আপনি তো কম্পিটিং অথরিটি পার্লামেন্ট মেম্বার, এটা তো আপনার দায়িত্ব। দিস ইজ এ ফ্যামিলি ব্যাংক হয়ে গেছে, পাবলিক মানি লয়ে গেছে ফ্যামিলিতে। এটা আপনারাই তো আইন করছেন। আপনার ব্যাংক থেকে আমি নিচ্ছি, আমার ব্যাংক থেকে আপনি নিচ্ছেন, এইভাবে তারা গোটা ব্যাংকের ডাকাতি করতেছে। আপনাদের দেখার দায়িত্ব। কয়টা মামলা আপনার দিতে পারছেন? ব্যাংক তো একটা শূন্য হয়ে গেল। আমি ব্যাংকের নাম্বার বললে বিব্রত করবো না আপনাদেরকে। এখন আমি শুধু একটি কথা বলবো, মাসুদ তালুকদার সাহেব বলছেন যে আইনের মাধ্যমে রাজনৈতিক মামলা। আমি ওই জন্য বলছিলাম যে রাজনীতিতে যখন আমরা সক্রিয় থাকি তখন কিন্তু মামলা হয় না, হয় তখন থাকে না, তখনই মামলাটা দেওয়া হয়। সেটা বলে যে এগুলো এই শুধু যে আইনের মাধ্যমে এই মামলা থেকে উনি খালাস পাবেন তা না। দুইটা এসে রাজনীতিবিদদের খালাস করা যায়, একটা হলো আইনের মাধ্যমে, একটা আন্দোলনের মাধ্যমে। আর মনে আছে আগরতলা ষড়যন্ত্র মামলা বঙ্গবন্ধুকে যখন কারাগার নিল, এইটা ছিল একটা দেশদ্রোহী মামলা। এই মামলাগুলো বেল হতো না, ট্রায়াল চলতেছিল। এবং ট্রায়াল তো বঙ্গবন্ধুর যাবজ্জীবন হতে পারতো অথবা ফাঁসি হতে পারতো। তা আমি কি করছি? আন্দোলন করে তাকে বের করে আনছি না। অতএব রাজনীতিবিদদের সবসময় যে আপনি, আমার নিজে দিয়েই বলি, পাকিস্তান আমরা যখন কারাগারে গেছি 68-এ কারাগারে গেলাম, 16টা মামলা। একটা মামলা আমাকে বেল ক্যান্সেল করছে, আফসর দিয়েছিল ম্যাজিস্ট্রেট, বঙ্গবন্ধু সাহেবের সাজা দিয়েছিল। সেই কোর্ট থেকে আমি বেরিয়ে এলাম। তখন পুলিশ ছিল 5-7 জন পুলিশ থাকবে কোর্টে। আমার সাথে ছাত্র ছিল অনেক বেশি। আমি যখন ভেবেছিলাম 3 বার। তো আমাদের বয়স কম, কোর্টের মধ্যে হুলস্থুল লাগাই দিল। তখন মুক্তাররা ছিল, উকিলও থাকতো, মুক্তারও থাকতো। মুক্তার ছিল নাম করা, কি সবাই মার খেলো। আমার ছাত্ররা প্রায় 1000 ছেলে চলে আসলো, 2000 উপর 3000 আসলো। টোটাল কোর্ট নিয়ন্ত্রণ নিয়ে গেল। 3 ঘন্টা মারামারি হলো, উকিল মুক্তার মার খেলো, আমরা স্লোগান দিয়ে বেরিয়ে চলে আসলাম। তার মানে এখন পলিটিক্যাল লিডারদেরকে এখন মুক্তি করার জন্য তাহলে আন্দোলনের পথ। শুনেন, আমি বলি একটা মামলা আমার বেল ছিল না। যেদিনকে ছাত্র আন্দোলনে 69-এর এডুকেশন মুভমেন্ট যখন হলো, তখন বললো কি যে সবাই আজকে বঙ্গবন্ধু বলছে গোল টেবিল বৈঠকে যাবো না, যে পর্যন্ত একজন রাজনীতি থাকবে। রাজনৈতিক মুক্তি চাই গিয়ে গেছে, কিন্তু আমার তো মামলায় বেল নেই। তা আমাকে সারা দেবে কেনা? তা আমাকে মনিবের সবাই বললো যে তুমি যে তোমার ছাত্ররা এসে। আমি এই জায়গাটা একটু থামাই, আমি এই কথা অবশ্যই শুনবো। আবার আমার সময় নেই, আমার ছোট্ট বিরতি নিতে হবে। বিরতি নিয়ে এসে আবার শুনতে হবে। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, আমরা ফিরছি শিগগিরই। আবারও স্বাগত রাজকাহনে। খুরশিদ আলম খান, আসলে রাজনৈতিক এখনকার যে অবস্থা, খালেদা জিয়ার মুক্তি, খালেদা জিয়ার, আমি আসবো আপনার খুরশিদ আলম খানকে তো আসতে আপনার একটা রাজনৈতিক মানে রেফারেন্স হিসেবে বঙ্গবন্ধুর মামলা বা পাকিস্তান আমলে কাজী ফিরোজ রশিদ যে মামলাতে আগরতলা ষড়যন্ত্র মামলা, এগুলো রেফার করা হয়েছিল। সেই রেফারেন্সের সাথে এখনকার মামলার তুলনা করা কতটুকু ঠিক হচ্ছে? জি, আমি আপনাকে বলি, হ্যাঁ, কাজী ফিরোজ রশিদ সাহেব বঙ্গবন্ধু যে মামলাটার কথা বলেছেন, ওটা হাইকোর্ট ডিভিশন রিপোর্টেড 16 ইয়ার কেস। ওটা কিন্তু আফটার অ্যাসেসমেন্ট অফ এভিডেন্স হাইকোর্ট ডিভিশন বঙ্গবন্ধুকে বেকসুর খালাস দিয়েছেন। অ্যাকুইটাল, ক্লিন কেস অফ অ্যাকুইটাল। এবং আফটার অ্যাসেসমেন্ট অফ এভিডেন্স ট্রায়াল কোর্ট কোথায় কী ভুল করেছিল সব কিছু করে। এখন মাসুদ ভাইরা তো এখন বললে মাইন্ড করেন, মাসুদ ভাইরা তো মানে আস্থা আছে কিনা আমি সেটা জানি না। মাসুদ ভাইরা তো অ্যাডমিশনই করছে না বেগম জিয়ার
চ্যারিটেবল ট্রাস্টের মামলাটা। আমি বলছি মাসুদ ভাইরা ফেস করবে, আমি তো প্রসিকিউটর, আমার দায়িত্ব হলো আমার প্রসিকিউশনটা প্রমাণ করা। আপনি তো আর্গুমেন্টের স্কোপ আছে, আপনি কোন জায়গায় কথা বলতে পারছেন না, প্রত্যেকটা জায়গায় আপনি কথা বলতে পারছেন। আপনি বেল পেয়েছেন যে অরফানেজ ট্রাস্টের কেসে, অ্যাপেলেট ডিভিশন আপনাদের হাইকোর্ট ডিভিশনে বেল কনফার্ম করেছে। তারপরে চ্যারিটেবল ট্রাস্ট আপনারা করছেন না এখনো, সেখানে লিভ টু আপিল এখনো ফাইল করেননি। এটা তো আমাদের ল্যাচেস না, দ্যাট ইজ দ্য, আমি ল্যাচেসও বলবো না, হয়তো ওনাদের একটা কলা কৌশল, কিন্তু আমি মনে করি মাই ইন্ডিপেন্ডেন্ট ভিউজ দ্যাট পলিটিক্যাল মামলা বলে কোনো মামলা নাই, পার্টিকুলারলি দুদকের মামলাগুলো যেগুলো বেসড অন ডকুমেন্টারি এভিডেন্সেস। ডকুমেন্ট ছাড়া তো দুদক কোনো মামলা করতে পারবে না। আপনি অরফানেজ বলেন, জিও চ্যারিটেবল বলেন, গ্যাটকো বলেন, নাইকো বলেন, বরপুকুরিয়া বলেন, প্রত্যেকটা কেস বেসড অন ডকুমেন্ট। কাজী জাফরের মামলার যে একটা কথা বলেন, খুলনাতে বিশেষ জজ আদালত ওনাকে 10 বছরের সাজা দিয়েছে বেসড অন ডকুমেন্টস। ডকুমেন্টের বাইরে তো দুদক কখনো মামলা করতে পারবে না, নেভার। কাজে এটা আমাদের একটা মানে রং পারসেপশন যে পলিটিক্যাল ভিক্টিমাইজেশন। জি, মাসুদ আহমেদ তালুকদার, আপনি এডমিশন করছেন কিনা একটা সরাসরি আমি ওখানে যাব, কিন্তু তার আগে আমার কিছু কথা বলতেই হবে। ছোট করে বলতে হবে। হ্যাঁ, ছোট মানে আমি খুবই ছোট করে। দেখেন, একই অপরাধে খালেদা জিয়ার বিচার চলছে। আজকের মাননীয় প্রধানমন্ত্রী সেই একই অপরাধ এবং খালেদা জিয়ার আগে সেই মামলা ইনিশিয়েট করেছে। উনি প্রধানমন্ত্রী হয়েছেন, ওনার মামলা আদালতে বেকসুর খালাস। এটার ব্যাখ্যা অবশ্যই দিয়েছেন, সেই ব্যাখ্যা আমি দেব। এবং সেইটার লার্নের প্রসিকিউটর কিন্তু খুরশিদ আলম সাহেব, যেদিন হাইকোর্ট তাকে বেকসুর খালাস দিয়ে দিলেন, কোয়াশ হইল যখন প্রসিডিংটা, তখন উনি হি মেড এ পাবলিক স্টেটমেন্ট। উনি বলেছেন এই মামলায় আমরা দুদক আপিল করব। উনি আর জিন্দিগিতে কোনোদিন আপিল করেন নাই। আমি ওনাকে বলছি করেন নাই, কারণ ওনাকে আর করতে দেওয়া হয় নাই বা উনি করার মতো ক্ষমতাও রাখেন না। একটা জিনিস কি দেখেন, যে দেশে 35 লক্ষ মামলা বিচারাধীন, গতকালকে পত্রিকা আপনারা সবাই দেখেছেন, সেই দেশে খালেদা জিয়ার মামলা, সকল মামলা 6 মাসের মধ্যে নিষ্পত্তি করা কেন এত জরুরি হয়ে যায়? এখন আইনজীবীদের কৌশলীদের কৌশল থাকবে না? আমরা তো ওনাদের প্রসেস, ওনাদের অভিলাষ চরিতার্থের জন্য আমরা খালেদা জিয়ার লয়ার হই নাই। আমরা আমার খালেদা জিয়ার মামলা নিরপেক্ষভাবে চিন্তা করে পরিবেশ পরিস্থিতি বোঝার জন্য আমাদের যথেষ্ট স্বাধীনতা আছে, আমাদের চিন্তা করার উপযুক্ততা আছে, যোগ্যতা আছে। আমরা উনি কি চান তাই আমরা করে দেবো, ওনারা প্রসেস এক্সস্ট করে ডুগডুগি বাজাবে, এতটা নির্বোধ আমাদেরকে ভাবাও না। কি কারণে ভাবেন? আমরা আর ওনার যেহেতু আমাদের মামলা ফিক্স করা বেশি আগ্রহ, সেই কারণে আমাদের অনাগ্রহ একটু তৈরি হচ্ছে। এর পিছনে অনেক যুক্তি আছে, আপনি বলতে গেলে আমি সেটা পরে বলবো। আরেকটা জিনিস দেখেন, মামলা প্রমাণ আর মামলা বিচারিক আদালত কর্তৃক প্রমাণ দুইটা ভিন্ন জিনিস। আপনি দেখেন, বঙ্গবন্ধুর মামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল, পাকিস্তান সরকার তার স্টেট মেশিনারি ব্যবহার করে তাকে প্রমাণ করতে চেয়েছিলেন যে উনি দুর্নীতি করেছে, কিন্তু উচ্চ আদালতে সেটা, কারণ তখন বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল। আপনি দেখেন সেইটা উনি খালাস পেয়ে গেছেন, এবং এত চেষ্টা করেও কিন্তু পাকিস্তান সরকার তার চরিত্র হনন করতে পারেনি। এই সরকারও কি করেছে, খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে যা যেভাবে করে নির্বাচনগুলো করেছে সেইগুলোকে করার জন্য আগে থেকেই কর্মসূচি ভিত্তিক খালেদা জিয়াকে জেলখানায় রেখেছে। এবং ঠিক পাকিস্তান গভর্নমেন্ট বঙ্গবন্ধুর ক্ষেত্রে যা করেছিলেন, এই সরকারও কি করলেন, খালেদা জিয়াকে সাজা দেওয়ার পরে বারবার শুধু সেইটারই পাবলিসাইজ করতে থাকলেন এবং বলতে থাকলেন রাজনীতিবিদ, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি। উনি বললেন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা বিচারিক আদালতে দিয়েছেন, তারপর হাইকোর্টে অ্যাপিল করতে গেছি। আমি এই সব, আমাদের একটা লিমিটেশন আছে, উচ্চ আদালত নিয়ে আমাদের কথা বলতে অনেক চিন্তা ভাবনা করে বলতে হয়। তবে সাবঅর্ডিনেট কোর্ট সম্পর্কে আপনি দেখেন, আমাদের দেশের প্রধান বিচারপতি বলে গেছেন আমাদের দেশের বিচার ব্যবস্থা স্বাধীন। এসকে সিনহা বলেছেন কিছু বিচারকরা স্বাধীন না, এই কারণে তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আমি ওনার লেখা আমার কাছে আছে, আমাদের দেশে পত্রিকা, আমি গতকালকে একটা পত্রিকা পড়তেছিলাম, পুরনো পত্রিকা, সেখানে ওনার এই কোটেশনটা। এই বিষয়ে আসলে আমরা পরে এখন বিতর্ক করতে পারি, আমরা আজকে বিষয় থাকে একটু আমি এইটাই শেষ, আমি ওখানে যাচ্ছি, আমি ওটা শেষ করে দিয়েছি। এখন দুইটা আদালত আলাদা বিষয়। একটা হলো দেখেন, মানে আমরা যেটা জিনিসটা খালেদা জিয়ার মামলায় বারবার তাড়াহুড়া করে 6 মাস, 3 মাস, 15 দিন, 1 মাসের মধ্যে, 30 দিনের মধ্যে 2 দিন 5 দিন করে খালেদা জিয়ার জামিন বর্ধিত করে। আমরা কোনো জিনিসকেই তাড়াহুড়া, আজকে আপনি দেখেন খালেদা জিয়ার গ্যাটকো মামলা ছিল, কোর্ট আদেশ দিয়েছে কাগজপত্র উপস্থাপন করার জন্য, যেটার বেসিসে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আজকে পাবলিক প্রসিকিউটর নিজে প্রথম বললেন আদালতে যে আজকেই কেবলমাত্র ডকুমেন্ট জমা দিয়েছে। আবার তারপরে আমি যখন কথা বললাম যে সময় দিলে যে ডকুমেন্ট যেহেতু সার্টিফিকেট কপি পাইনি আজকে জমা দিয়েছে, সুতরাং আমাদের সময় লাগবে, তখন তিনি দাঁড়াই বললেন কই আমি তো বলি নাই। জি, বুঝতে পেরেছি। খুরশিদ ভাইও তো হলো কি, সেও তো দুদকের প্রসিকিউটর, তাদের এক সুরে বাঁশি বাজাতে হয়, যেটা আমরা জানি। আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে না, তখন আবার পরিবর্তন হয়ে যাবে, বাঁশির সুরও পরিবর্তন হয়ে যাবে। এই বাঁশির সুর পরিবর্তন হতেই থাকবে, তাহলে দেশের আসলে দুর্নীতিবাজদের কিন্তু শাস্তি হবে না। যখন আওয়ামী লীগ আসবে তখন বিএনপি কে নাজেহাল করা হবে, বিএনপি আসবে আওয়ামী লীগকে, জাতীয় পার্টি আসলে আওয়ামী লীগ বিএনপি দুজনকে, এরকম ভাবেই চলতে থাকবে। আমি একটা জিনিস বাদ দিচ্ছি যে এখানে একটা আইনের মাধ্যমে
সরকারের সাথে সমঝোতার মাধ্যমে আর একটা আন্দোলনের মাধ্যমে, তিনভাবে একটা রাজনীতিবিদকে জেল থেকে মুক্ত করা যায়। তোমাদের পথে সমঝোতার পথটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, আন্দোলনটা করতেছে না, এখন তো আইনের পথটা খোলা আছে, তিনটা পথের একটা খোলা আছে। ওনাদের আন্দোলন করতে পারেনি প্রথম থেকেই, ওনারা যেভাবে তোড়জোড় করতেছিল সেভাবে আন্দোলন আসে নাই। এটা একটা দুর্বলতা বিএনপির সবাই নেতাকর্মীরা লক্ষ্য করেছে এবং বিএনপির অনেক নেতাকর্মীকে আমি ফিরোজ রশিদ স্যার, আপনার অনুমতি নিয়ে একটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই এইভাবে। আপনি হোসেন মোহাম্মদ এরশাদ, যাদেরকে আওয়ামী লীগ বিএনপি আমরা স্বৈরাচার বলি, সেই সরকারের আপনি মন্ত্রী ছিলেন, আপনি বলেন তো সেই হোসেন মোহাম্মদ এরশাদ যাকে আমরা স্বৈরাচার বলে আখ্যা দিয়েছি, সেই হোসেন মোহাম্মদ এরশাদের সময়কালেও শাসনকালেও দেশের রাজনীতিকে কি এইভাবে নিয়ন্ত্রণ আপনারা করেছিলেন কিনা একটু দেশবাসীকে বলেন। আমরা হয়তো আমরা দুর্বলতা পারি না, কিন্তু আপনাদের গণতন্ত্রের সরকার আপনারা অনেক বেশি পারছেন। আমরা ভুল করছি কিন্তু আপনারাও পারেন না। শোনেন, যখনই আপনি ব্যাক গিয়ারে দেবেন, যতই আপনি এক্সেলেটার পাড়া দেন, ওই গাড়ি কিন্তু ব্যাক গিয়ারে দেবে, সামনে যাবে না, গিয়ার চেঞ্জ করতে হবে। আমরা 91 সালে গণতন্ত্রের ভুল ব্যাখ্যা দিয়ে যে জিনিসটা সামনে এগিয়ে নিতে চেয়েছিলাম সেইটা কিন্তু এখনো চলতেছে। যাই হোক, আমি অত দূর যাবো না, এটা ভবিষ্যতে আলোচনার জন্য থেকে যাবে। আমি শুধু একটি কথা বলবো যে আপনারা এখন সব থেকে বেশি আপনাদের লয়ারদের মধ্যেও আমি দেখি কিছুটা মত পার্থক্য থাকে। আপনারা যতটা বেশি টেলিভিশনের সামনে বক্তব্য রাখতে চেষ্টা করেন, ততটা কোর্টে আপনাদের তৎপরতা কম দেখে যায়। যেদিনকে ম্যাডাম জিয়াকে কারাগারে রেখে আসলেন, তখনই তো তার একটা ডিভিশনের জন্য একটা নীল কাগজে একটা দরখাস্ত দিয়ে চলে আসতে পারেন। ওই আমি আপনার অনুমতি সাপেক্ষে বলছি, আমি নিজের হাতে আমি দরখাস্তটা লিখে দিয়েছি, কিন্তু পরে সময় দেখা গেল এটা হারিয়ে গেছে। এই বিষয়গুলো আসলে আলোচনা আমরা করতেই থাকবো। আসলে আলোচনা শেষ হবার কিনা তা জানি না, তবে আবার পরবর্তী সময় অবশ্যই আলোচনা করবো। তবে আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে একজন সাবেক নেত্রী হিসেবে বা বর্তমান নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার চিকিৎসা পাওয়ার অবশ্যই অধিকার আছে। সেই চিকিৎসা যেন পায় সেটা আমরা বলতেই পারি। আমরা অবশ্যই কাজী ফিরোজ রশিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ, মাসুদ আহমেদ তালুকদার আপনাকে ধন্যবাদ, খুরশিদ আলম খান আপনাকে ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামীকাল রাত 10টায় আবার দেখা হবে রাজকাহনে, সঙ্গে থাকুন। ভালো থাকুন।